অন্যের রক্তের ঘ্রাণ পেয়ে নিজের রক্তকে কখনোই অবহেলা করা কাম্য নয়। নিজে ঠিক থাকলে অন্যরা ভুল হলেও কিচ্ছু আসে যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে এক অবহেলিত পিতার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আবির তার বাবার ঔষধের প্রেসক্রিপশন আর হাই প্রেশারের ঔষধের পাতাটা হাতে নিয়ে তার বড়দার রুমে গেল। রুমে ঢুকে সে দেখল তার বড়দা বিছানায় শুয়ে ফোন টিপছে আর বড় বৌদি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আবিরকে দেখে তার দাদা বলল, কিরে, কিছু বলবি? আবির তখন তার দাদার দিকে তাকিয়ে বলল, দাদা, তুমি হয়তো ভুল করে ফেলেছ বাবার ওষুধটা আনার ক্ষেত্রে। প্রেসক্রিপশানে ডাক্তার হাই প্রেশারের যে ট্যাবলেটের কথা লিখেছেন, তুমি ভুল করে অন্য ওষুধ এনেছ। এরপর আবিরের কথা শুনে তার বড়দা বলল, আমি ভুল করে না, জেনেই এনেছি। দুটোই কিন্তু প্রেশারেরই ওষুধ, শুধুমাত্র কম্পোজিশনের একটু হেরফের থাকার জন্য একটার দাম বেশি আর একটার দাম কম। কাজ যেহেতু দুটোর একই, সেহেতু শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। এরপর আবিরের বৌদি চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার দিকে তাকিয়ে থেকেই বলল, শুধু যে দামি ঔষধ ভালো হবে তা কিন্তু না, মাঝে মধ্যে কম দামি ওষুধও ভালো কাজ করে। সময়ে অসময়ে এগুলো জেনে রাখা ভালো। আবির কিছু না বলে চুপচাপ তার দাদার রুম থেকে বের হয়ে আসলো। রুম থেকে বেরিয়ে আবির ভাবতে লাগলো যে তার দাদা কিন্তু আগে এমন ছিল না, কিন্তু বিয়ে করার পর থেকেই তার দাদা এমন হয়ে গেছে। তারপর আবির আবার তার বাবার রুমে এসে দেখে যে তার বাবা খবরের কাগজ পড়ছেন। খবরের কাগজের দিকে তাকিয়ে আবির একটু অবাক হয়ে বাবাকে বলল, 2 দিনের আগের পত্রিকা পড়ে কি মজা পাচ্ছ বাবা? তার চেয়ে বরং আজকেরটা পড়ো। তখন তার বাবা পত্রিকার কাগজ থেকে মুখটা সরিয়ে আবিরের দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসল। আবির তেমন আর কিছু বলল না। বাড়িতে বসে থেকে দম বন্ধ লাগছিল আবিরের, তাই সে ভাবল বাইরে থেকে একটু হেঁটে আসা যাক। এই ভেবে বাড়ির সামনে যেতেই সে খেয়াল করলো পত্রিকা বিক্রেতা হকার ছেলেটা পাশের বাড়িতে ঠিকই পত্রিকা দিল, কিন্তু তাদের বাড়িতে না দিয়ে চলে যাচ্ছিল। এটা দেখে আবির ছেলেটাকে ডাক দিয়ে বলল, কি রে, আমাদের বাড়িতে পত্রিকা না দিয়ে চলে যাচ্ছিস যে? হকার ছেলেটা তখন আবিরের কথার উত্তরে বলল, তোমার বাবা তো বলেছে প্রতি শুক্রবার শুধু খবরের কাগজ দিতে। এটা শুনে আবির অবাক হয়ে বলল, বাবা তোকে কবে এই কথা বলল? ছেলেটি বলল, 3 দিন আগে বলেছে। আবির কিছু না বলে চুপচাপ তার বাবার রুমে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করল, তুমি নাকি পত্রিকার ছেলেটাকে বলেছ শুধু শুক্রবার পত্রিকা দিতে? তার বাবা তখন মুচকি হেসে বলল, আর বলিস না, শুক্রবারে যে খবরটা ছাপা হয় পুরো সপ্তাহ জুড়ে শুধু এই খবরটাই ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়, তাই বলেছি শুধু শুক্রবারের পত্রিকাটাই দিতে। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। এই কথার পরিপ্রেক্ষিতে আবির কিছু না বললেও ওর যা বোঝার ও বুঝে গিয়েছিল। ওর বড়দা নিশ্চয়ই বাবাকে কিছু বলেছে, তাই ওর বাবা ওর দাদার খরচ বাঁচাচ্ছেন। আবিরেরও কিছু করার ছিল না তখন, কারণ কলেজ পড়ুয়া একটা ছেলে তখন কী বা করতে পারে। রাতে খাবার টেবিলে বসে সবাই যখন খাচ্ছিল, তখন আবিরের বৌদি তার দাদাকে ইশারা করল বাবাকে কিছু একটা বলার জন্য। এটা কিন্তু আবির লক্ষ্য করল। তার পরক্ষণেই তার দাদা তার বাবাকে বলল, বাবা, তুমি কিছু মনে না করলে একটা কথা বলতাম। আসলে আমাদের রুমটা, মানে আমি আর শর্মিলা যে রুমটাতে থাকি, সেই রুমটা আমাদের জন্য খুবই ছোট। তুমি তো একাই থাকো, তাই তুমি যদি আমাদের রুমে আসো এবং তোমার রুমটা আমাদের দিয়ে দাও তাহলে খুব ভালো হয়। তখন আবির দেখলো তার বাবা বড্ড অসহায়ের মতো তার বড়দার দিকে তাকিয়ে বলল, আমি আর তোর মা 28টা বছর এই রুমটাতে কাটিয়েছি। এখন তোর মা বেঁচে নেই, কিন্তু এই রুমটার ভেতর ঘুমলে মনে হয় তোর মা আমার সাথে আছে। বাবার কথা শুনে বৌদি কাঁদতে লাগলো। তখন আবিরের দাদা তার বাবাকে বলল, ঠিক আছে বাবা, তুমি তোমার রুমেই থেকো, কিন্তু তোমার রুমের এসিটা আমায় দিয়ে দাও, কারণ শর্মিলার শারীরিক একটু সমস্যা আছে। অতিরিক্ত গরম ও সহ্য করতে পারে না। তাছাড়া তোমার তো এখন বয়স হয়েছে, ফলে এসির তো খুব একটা দরকার পড়ে না। আবির দেখলো তার বাবা তখন নিচের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আবির আর চোখে তাকিয়ে দেখে তার দাদা আর বৌদির মুখে বিজয়ের হাসি।
তখন যেন ওদের দেখে মনে হচ্ছিল ওরা যুদ্ধ জয় করে ফেলেছে। আবিরের ইচ্ছা করছিল তার দাদার মুখে সরাসরি থুতু মারতে, কিন্তু বড় ভাই বলে কথা, আজ যদি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মুখে থুতু মারে তাহলে কাল তাকে নিয়েই বিচার বসবে আর সমাজ তাকেই দোষী বানাবে। তাই নিজের সেই সকল প্রতিশোধমূলক চিন্তাভাবনা নিজের কাছে গচ্ছিত রেখে খাবার টেবিল থেকে চুপচাপ উঠে চলে গেল আবির। কয়েকদিন পর আবির আর তার বাবা রুমে বসে কথা বলছে। হঠাৎ আবিরের দাদা সেই রুমে এসে বাবার দিকে একটা জামা কাপড়ের ব্যাগ এগিয়ে দিয়ে বলল, বাবা, তোমার আর আবিরের জন্য দুটো পাঞ্জাবি এনেছি, পরে দেখো তো তোমাদের ঠিকঠাক হয় কি না। এই কথা বলে দাদা অন্য রুমে চলে গেল। আবিরের বাবা পাঞ্জাবিগুলো বের করে ভালোভাবে দেখে আবিরকে বলল, দেখলি তোর দাদা আমার আর তোর জন্য কত দামি পাঞ্জাবি কিনে এনেছে। পাঞ্জাবি সম্পর্কে আমার অনেক ভালো আইডিয়া আছে। কম করে হলেও দুটো পাঞ্জাবির দাম 8 থেকে 9,000 টাকা হবে। তুই শুধু শুধু তোর দাদাকে ভুল বুঝিস, নিজের রক্ত বলে কথা। এই কথা বলে আবিরের বাবা পাঞ্জাবিটা পরল। এমন সময় তার বৌদি আর তার দাদা তড়িঘড়ি করে রুমে ঢুকলো। আবিরের দাদা তার বাবাকে বলল, সরি বাবা, আমি ভুল করে তোমাকে আর আবিরকে আমার শ্বশুর আর শালার জন্য কিনে আনা পাঞ্জাবিগুলো দিয়ে ফেলেছি। তোমাদের পাঞ্জাবিগুলো এইখানে। এই বলে আবিরের দাদা আরও একটি অন্য জামা কাপড়ের ব্যাগ তার বাবার সামনে এগিয়ে দিল। তার বাবা হাসতে হাসতে বলল, সমস্যা নেই, আমিও ভুল করে পরে ফেললাম। আবিরের বাবা নিজের গায়ে পরে থাকা পাঞ্জাবিটা গা থেকে খুলে দিলে তার দাদা আর বৌদি সেই পাঞ্জাবিটা নিয়ে অন্য রুমে চলে যায়। আবির তখন তার দাদা আর বৌদির রেখে যাওয়া শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিগুলো বের করে বাবাকে দেখিয়ে বলল, তোমার মতো পাঞ্জাবি সম্পর্কে আমার এত আইডিয়া না থাকলেও মোটামুটি একটা আইডিয়া আছে। দুটো পাঞ্জাবি সর্বোচ্চ হলে 1,000 টাকা থেকে 1200 টাকা হবে। বাবা, দিন শেষে দেখা যায় নিজের রক্তই বেইমানি করে। এরপর তার বাবা আর কিছু বলল না, শুধু জানালার গ্রিল ধরে বাইরের আকাশটার দিকে তাকিয়ে রইল। এর কিছুদিন পর আবিরের দাদা অফিসের একটা কাজে বাইরে গিয়েছিল। এর মধ্যে হঠাৎ করে তার বউয়ের অর্থাৎ আবিরের বৌদির শরীর খারাপ হয়ে যায়। আসলে আবিরের বৌদি গর্ভবতী অবস্থায় ছিল। বৌদির শরীর খারাপ হওয়ায় আবির তাড়াতাড়ি করে তার দাদাকে ফোন দিয়ে বলল, বৌদির শরীর খুব খারাপ রে, মনে হয় প্রসব ব্যথা উঠেছে। আমি বৌদিকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আবিরের দাদা তখন বলল, সরকারি হাসপাতালে না নিয়ে তুই প্রাইভেট হাসপাতালে নিয়ে যা, সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না। আবির তখন আমতা আমতা করে বলল, প্রাইভেট হাসপাতালে তো অনেক খরচ। ওর দাদা তখন বলল, যত টাকা লাগে আমি দেব, তুই আগে নিয়ে যা। এরপর দাদার কথা মতো হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার কিছু ওষুধ দিলে আবির তার দাদাকে ফোন করে বলল, দাদা, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেই একই ওষুধগুলো অন্য কোম্পানির অনেক কম দাম। কাজ যেহেতু একই, আমি অন্য কোম্পানির ওষুধগুলো নিয়ে যাই, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? আবিরের কথা শুনে তার দাদা ভীষণ রেগে গিয়ে বলল, তুই কি MBBS ডাক্তার? এত বেশি বুঝিস কেন? ডাক্তার যেগুলো দিয়েছে সেগুলোই নিয়ে যা, ভালো জিনিসের দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আবির তখন আর কিছু না বলে মুচকি হেসে ফোনটা রেখে দিল। তার দাদা ফিরে এসে এই মুহূর্তে তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। আবির দেখল তার দাদার চোখে মুখে আনন্দের হাসি। বৌদির এখনো জ্ঞান ফিরেনি। আবির তার দাদার কাছে গিয়ে বলল, কোনো বাবাই তার সন্তানের জন্য কৃপণতা করে না। সব বাবাই তার অবস্থান থেকে সবচেয়ে ভালোটা তার সন্তানকে দিতে চায়, কিন্তু সেই সন্তান যখন বড় হয় তখন কেন বাবার জন্য কৃপণতা করে বলতে পারো? আমি বৌদিকে কোনো দোষ দেব না, সে অন্য রক্তের, তাই ওনার আমাদের প্রতি টান না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তুমি তো আমাদের রক্তের, তুমি কি করে পারলে বাবার জন্য কম দামি ওষুধ আনতে, রুম থেকে এসিটা নিয়ে যেতে, বাবার গা থেকে দামি পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে? তুমি যেমন তোমার সন্তানের জন্য ছটফট করছিলে, তেমনি আমার বাবাও তোমার আর আমার জন্য এমন ছটফট করেছিল। সেই তুমি এতটা অকৃতজ্ঞ হতে পারলে? দাদা আবিরের কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। আবির তখন তার দাদার কাঁধে হাত রেখে বলল, মনে রেখো, তুমিও ছেলে সন্তানের বাবা হয়েছ। এরপর হাসপাতালের বাইরে এসে যখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে আবির, তখন তার বাবা পেছন থেকে এসে তার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চল, আজ বাবা আর ছেলে একসাথে কিছুটা পথ হাঁটি। বাবার সাথে পথ হাঁটার সময় আবির খেয়াল করছিল
বারবার বাবার সাদা গ্লাসের চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছিল। হয়তো বাবা কাঁদছিল তাই। এরপর আবির নিজের মনে মনেই ভাবতে লাগলো, আচ্ছা আমিও কি দাদার মতো অকৃতজ্ঞ সন্তান হব? কি জানি, দিন শেষে আমিও হয়তো অন্যের রক্তের ঘ্রাণ পেয়ে নিজের রক্তকে অবহেলা করব। বন্ধুরা, নিজেকে সুসন্তান প্রমাণে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মানুষের এই জন্মের কর্মের ফল মানুষকে এই জন্মেই শোধ দিয়ে যেতে হয়। দ্বিতীয়ত, বিয়ের পর কিন্তু ছেলে মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় তার পিতামাতার উপর। তৃতীয়ত, নিজের পিতামাতার সাথে অন্যের জন্য কখনোই দুর্ব্যবহার করা উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।